আমরা এর আগের লেকচারে সমাধান করেছিলাম যে দৃঢ় বস্তুর ক্ষেত্রে অয়লারের সমীকরণগুলো প্রতিপাদন করো। তো আমরা সেই প্রশ্নটা এই পর্যন্ত সমাধান করেছিলাম। 6, 7, 8 নং হলো দৃঢ় বস্তুর ক্ষেত্রে অয়লারের গতির সমীকরণ, নাকি? এইটুক তো আমরা করছিলাম। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের যদি দুইটা আলাদা আলাদা প্রতিপাদনের প্রশ্ন যদি আমি একটার উত্তরে যদি শেষ করতে পারি, সেটা কতই না ভালো হয়। কারণ ক্লাসিক্যাল মেকানিক্সে অনেক সূত্র, অনেক ইকুয়েশন, অনেকগুলো প্রশ্ন। এই জন্য আমি কি করেছি, আমি এমন একটা প্রশ্ন বাছা নিছি যেটা অয়লারের গতি সমীকরণগুলোকে একদম সহজ করে নিয়ে আসছে। আপনারা যেটা এর আগের লেকচারে দেখছেন কতটা সহজ ছিল এই ক্লাসটা, এবং সেই ক্লাসের উত্তরটা যদি আরেকটা ক্লাসের সাথে মিলে যেতে পারে বা মিলে যায়, তাহলে আমাদের তো মানে বলতে পারি যে আমরা সোনায় সোহাগা হয়ে গেল, বিষয়টা এরকম। তো এখন আমরা কি করব, দৃঢ় বস্তুর টর্ক মুক্ত গতি সমীকরণগুলো আলোচনা করো বা লিখো বা প্রতিপাদন করে, এটা বলতে পারে যে দৃঢ় বস্তুর টর্ক মুক্ত গতি আলোচনা করো বা গতির সমীকরণগুলো প্রতিপাদন করো। এটা বললে আমরা কি করব, এর আগের লেকচার যে অয়লারের জন্য যা করছি এই 8 নং সমীকরণ পর্যন্ত হুবহু করে আসতে হবে। এবং আমি আগের লেকচারে বলছিলাম যে টাওয়ের জায়গায় একটা এক্স হওয়ার কথা, ইয়েস এটা এক্স হবে। ওকে, তো অর্থাৎ আমার লেকচারে কোনো ভুল নাই। যাই হোক, এখন আমরা কি করব, তাহলে এই পর্যন্ত 8 নং পর্যন্ত চলে আসব। চলে আসার পরে আমরা তো লিখতে আসি যে এগুলো হচ্ছে অয়লারের সমীকরণ। যদি অয়লারের চাই তাহলে এইটুকু আমার অ্যান্সার, কিন্তু যদি টর্ক মুক্ত গতি চাই তাহলে আমরা এতটুকু করে আর জাস্ট 3টা লাইন করে দিলে শেষ। তো এই জন্য আমরা কি করব যে 6, 7, 8 নং অয়লারের গতি সমীকরণ এইটা লেখার পর আমরা লিখবো যদি দৃঢ় বস্তুর উপর, আমরা এখান থেকে লিখবো, তাহলে মানে এটা নিচ থেকে লেখা শুরু হইতেছে। হ্যাঁ, এখান থেকে আবার নতুন করে লেখা শুরু হইতেছে, যেহেতু আমাদের এখন প্রশ্নটা হচ্ছে দৃঢ় বস্তুর টর্ক মুক্ত গতি। তাহলে আমরা এতটুকু কিন্তু করে আসছি, তো এইটা কিন্তু আমাদের অলরেডি আমরা শিক্ষা ফেলছি। আমাদের জাস্ট নতুন 3টা লাইন শিখলে 2টার অ্যান্সার হয়ে যাইতেছে বড় বড় প্রশ্নের। তাহলে আমরা এখানে একটু বাংলা লেখা লিখে নেই, কারণ এইটা তো আমাদের দরকার আছে। ওকে, তা আমাদের এই 3টা সমীকরণ একটু দরকার। আমরা লিখব যদি দৃঢ় বস্তুর উপর নিট বল শূন্য হয়, যদি দৃঢ়, আচ্ছা দৃঢ় বানামটা হচ্ছে দৃঢ়, যদি দৃঢ় বস্তুর উপর, যদি দৃঢ় বস্তুর উপর, যদি দৃঢ় বস্তুর উপর নিট বল বা ফোর্স শূন্য হয়, যদি দৃঢ় বস্তুর উপর নিট বল শূন্য হয়, তবে টর্ক, যেহেতু আমরা টর্কটা মুক্ত করতে চাই, তবে টর্ক কি হবে, টর্ক হবে আমরা শূন্য। তবে টর্ক কি হয়, শূন্য। টর্কটা আমরা একটু এখানে সিম্বল দিয়ে দিই, টর্কের সিম্বল হচ্ছে এটা, এবং টর্ক ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আর ইন্টু এফ। সেখানে কি হবে, আর ক্রস এফ। এই মানটা কি আসলে, এই মানটা হচ্ছে শূন্য। এটা কি, এটা হচ্ছে আমাদের শূন্য, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম শূন্য। আচ্ছা শূন্য হয় নাকি? তাহলে আমরা বলতে পারি যে দৃঢ় বস্তুর উপর নিট বল শূন্য হলে, মানে একটা দৃঢ় বস্তু আছে, অর্থাৎ এইটা একটা দৃঢ় বস্তু হতে পারে, এইটার উপর যদি আমি এখন ফোর্সটা না দিই, এটা তাহলে যেভাবে আছে সেভাবে থাকতেছে। এইটার উপর ফোর্স না দিলে তো টর্ক হবে না, কারণ আমরা দেখছি টর্ক কি করে, একটা কৌণিকভাবে যদি যেই বলটা সৃষ্টি হয়, কৌণিকভাবে যেই বল ফোর্স সৃষ্টি হয় সেটা টর্ক বলতে পারি আমরা। যেমন দরজা, আমরা দরজা মেলি না, দরজাটা কিন্তু জাস্ট এইভাবে মেলি। ওকে, একটা পাশ কিন্তু আটকানো থাকে, এইটা একটা টর্কের একটা উদাহরণ হতে পারে। ফোর্স দিলাম, সে আর রেডিয়াসে একটা আমাদের রোটেশন দিল, এটা টর্ক হতে পারে। তো আমি যদি ফোর্স না দিই, দরজাটা ঠেলা না দিই, ধাক্কা না দিই, তাহলে ফোর্স না দিলে তার মধ্যে তো টর্ক থাকবে না। এই জন্য বলতেছি যে নিট বল মানে হচ্ছে টোটাল ব্যবস্থাটার উপর যত দিক, যেই দিক থেকে আসুক না কেন বলগুলা, যেই কোনো বল হোক না কেন, সবগুলোই যদি শূন্য হয়। ধরেন হয়তো কোনো একটা দৃঢ় বস্তুর ক্ষেত্রে ইলেকট্রিক ফোর্স কাজ করতেছে, যদি এটা দৃঢ় বস্তুটা চুম্বক হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে সে একটা মিথস্ক্রিয়া দেখাবে। তো এই জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সও এখানে থাকতে পারে। তো সব বল যদি আমি উপেক্ষা করতে পারি, এই জন্য বললাম যে সকল বস্তু মানে সকল বল মানে নিট বলটা, টোটাল বলের যোগফলটা যদি শূন্য হয়, তবে টর্কটা কি, টর্ক হচ্ছে আর ইন্টু জিরো এফ না? তাহলে এফ এর মান শূন্য হলে কি হয়, আচ্ছা এইটা আমি এইটা একটু আরেকটু সুন্দর করে দিই, তাহলে সুন্দর হয়। তাহলে
টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ, সুতরাং আর ক্রস 0 ইকুয়াল টু 0। ওকে, এবার সুন্দর হয়েছে না জিনিসটা? ওই লাইনটা না লেখা আমরা একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে চালাকি করে দেখাই দিতে পারলাম। এটা একটা রাজনৈতিক চালের মতো হয়ে গেল। একই লাইন লিখলাম কিন্তু এখন স্যারে মনে করতেছে আমি একটা অঙ্ক করে ফেলছি। ওকে, আমরা এটা লিখতে পারি যে 0, এই ক্ষেত্রে এইটা লিখলাম 0। হ্যাঁ, আমরা লিখতে পারি সুতরাং টর্ক 0, নাকি টর্ক 0 পেলাম। এবার টর্ক যেহেতু 0 পাই গেছি আমি, তাহলে আমরা লিখবো কি, আচ্ছা এই ফোটাটা মুছে যাইতেছে নাকি, টর্ক 0, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই ক্ষেত্রে অয়লারের গতির সমীকরণ আমরা লিখবো এই ক্ষেত্রে অয়লারের গতির সমীকরণ। আচ্ছা, অয়লারের গতি সমীকরণগুলো কি কি? এই যে দেখেন 3টা সাজানোই আছে, ঠিক আছে। এইবার এইগুলো কিন্তু আবার নতুন করে লিখতে হবে আপনাকে। হ্যাঁ, এইগুলো এইটুকু আগের প্রশ্ন, কিন্তু আমরা তো নতুন ওই আগের প্রশ্ন এইটুকু তো করছি, করার পর আমাদের অয়লারের সমীকরণগুলো আবার নতুন করে বসাতে হবে না? বসাইলে আমরা সেইখান থেকে এইবার দেখেন কি করি আমরা, যেহেতু টর্ক 0 আর সেই বলটা কি নিট বল, মানে ফোর্স, নিট ফোর্স, তাহলে নিট ফোর্সটা আসলে কি ছিল? নিট ফোর্সটা ছিল এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ জেড। তো 3 ডাইমেনশনাল ভাবে, অর্থাৎ 3টা অক্ষের যেই মোট যোগফল, সেই টোটাল যোগফলটাই আমাদের কি ছিল? 0 ছিল না? তাহলে ভাই সব যদি 0 হয় তাহলে টোটাল এই এফ এর জন্য টোটাল টাউটাইও 0 হয়ে গেছে, টোটাল টাউও 0। তাই এই টাউটাকে আমি এভাবে ভাঙতে পারি না যে টাউ এক্স প্লাস টাউ ওয়াই প্লাস টাউ জেড ইকুয়াল টু 0 না? কারণ এইটা তো টোটাল টাউকে ভাঙলে এরকম 3টা হয় না? তো টোটাল 3টাই যদি 0 হয়, আমরা হায়ারের মধ্যে এরকম একটা সূত্র শিখছিলাম যে তার সমীকরণগুলোর প্রত্যেকটা পদ আলাদা আলাদাভাবেও 0, ঠিক আছে। এটা 9 10-এ আমার খেয়াল আসতেছে না, কিন্তু আমার এটা মনে আছে যে এরকম 0 লেখা যায়। তো যাই হোক, আমরা বলতেছি যে টোটাল 3টাই যদি 0 হয়, তাহলে 3টা যদি 0 হইতে হয়, সেখানে প্লাস, সবই প্লাস। তা কখন প্রত্যেকটা মানে যোগকৃত বা পজিটিভকৃত পদ 0 হইতে পারে? সবগুলাই 0 হইতে হইব। না হলে দেখেন, আপনার যদি মাইনাস থাকতো এখানে, তাইলে হয়তো বলতে পারতাম যে ও 0 না, অয় 0 না, অয় মানে 0 যে হবে এরকম কোনো কন্ডিশন নাই, সে অন্য কোনো সংখ্যা হইতে পারে, কিন্তু টোটালটাই যেহেতু প্লাস, তা আপনি সব যোগ করার পরে আপনার প্লাস আইতে হইব, তাহলে সবগুলোই তো 0 হইতে হইব, নাহলে যোগ হয় না। এই জন্য আমরা বলতে পারি যে আমাদের যেই এক্স টাউ ওয়াই টাউ জেড, এই 3টাই তো এই টোটালটাও 0 হওয়ার কারণে 3টাও আবার আলাদা আলাদাভাবে 0, এরা 0, ঠিক আছে না? এইটা 0 হয়েছে। এইবার একটা কথা হচ্ছে যে এইখানে যেহেতু আচ্ছা আমি একটু দেখি যে ঠিক আছে কিনা আমাদের অঙ্কটা লাস্টে, যেহেতু মিলায় দিতে হইব আমাকে। আচ্ছা ঠিক আছে, ওয়াই জেড এক্স এক্স ও এক্স ওয়াই, এটা ওয়াই কেন? আচ্ছা এইটা মেবি আমি কি ভুল করছিলাম না, এটা ডাবল জেড লিখে ফেলছিলাম আগের সমীকরণে। তাহলে আপনারা একটা কাজ করেন, আগের সমীকরণে এইখানে এটা ওয়াই হবে, হ্যাঁ আচ্ছা না এইটা তো জেড হবে, কারণ এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড, কিন্তু এইখানে আমাদের হবে ওয়াই। এইখানে দেখেন একটা ওয়াই একটা জেড, দুইটা জেড দুইটা এক্স, কিন্তু ওয়াই আমার একটা, এই জন্য এইটা ওয়াই হবে। ওকে, যেহেতু এইটা ওয়াই তাহলে পিছনে একটা ওয়াই হইবে। তাহলে এইটুকু একটু কারেকশন করে নেন আগের লেকচারে, যেটা ওই যে 6, 7, 8 নং সমীকরণ ছিল। ওকে, এইবার যেহেতু আমার এটা হয়ে গেছে, তো আমি এবার একটা কাজ করতে পারি, এইখানে আমরা এই সমীকরণের এই পাশটা ওই পাশে নিয়ে যাব, এইটার জন্য ওই পাশে নিয়ে যাব এবং এইটার জন্য ওই পাশে নিয়ে যাব। তাহলে এই 3টা সমীকরণের জন্য যদি ওই পাশে আমি নিয়ে যাই, তো এখানে আমাদের আরেকটা লাইন করে করতে হবে, কিন্তু আমরা এইটা করব না। আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে লিখে দিই সমীকরণগুলো থেকে লেখা যায়, এইটুকু লিখে দিলাম আমরা, একটু ভালো হলো। তো এখন মনে করেন আমি যদি এই আই ওয়াইটাকে সামনে আনি, হ্যাঁ
তাহলে এইটা যাবে পিছে, আর এই আই ওয়াইটা সামনে থাকার কারণে আমি এটাকে প্লাসটাকে মাইনাস করে দিতে পারি। দেখেন আমি যদি এটাকে মাইনাস দেই তাহলে এইটা হচ্ছে আমাদের আই ওয়াইটা সামনে আসবে, আর এইটা হবে আমাদের জেডটা পিছনে চলে যাবে। ঠিক আছে, তো দেখেন এই মাইনাস দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের কিন্তু ইকুয়েশন ঠিক আছে এখনও। আবার আমি যদি এই মাইনাসটাকে এই পাশে আনি তাহলে দেখেন কি হয়ে যায়, এইখানে এইটা হবে জেড, এইটা যদি এক্স হয় তাহলে এইখানে এটাকে আমি মাইনাস দিতে পারি। আমি কিন্তু ডাইরেক্ট করতেছি, হ্যাঁ আমরা ডাইরেক্ট অয়েলারের সমীকরণগুলো থেকে যে এই তিনটা লিখে ফেলছি সেটা তো আমরা বুঝতেছি না, মানে বুঝতেছি না বলতে আমাদের অঙ্কটা ডাইরেক্টই আমরা বসাইতে পারি, কিন্তু আমরা কিভাবে এই মানটা বসাতে পারি সেটা আমি দেখাইতেছি আর কি ভিতরে। তো আবার এইটাকে যদি আমি মাইনাস করে দেই তাহলে এই মাইনাস রাশিটা সামনে চলে আসে ওয়াইটা, আর এক্সটা পিছনে চলে যায় নাকি। তাহলে এই যে আমাদের হয়ে গেল, এখন এই মাইনাস রাশিটা ওই পাশে নিলে প্লাস হয়ে যায় নাকি। তাহলে আমি সমান চিহ্নটা এই পাশে দিয়ে দিতে পারি, তখন আর আমাদের জিরো থাকে না। আবার এই পাশে সমান চিহ্ন দিয়ে দিলে মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস না, এই জন্য জিরো। আবার এই মাইনাস রাশিটা ওই পাশে গেলে প্লাস, এই জন্য আমরা সমান চিহ্নটাকে এইখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো আমরা একটা কাজ করব, আমরা অয়েলারের সমীকরণগুলো থেকে ডাইরেক্ট এই তিনটা লাইন এইভাবে ডাইরেক্টই লিখে দেব, কিন্তু এইটা যে কীভাবে ওই পাশে গেলে মাইনাসটা থাকে না সেইটা দেখানোর জন্যই আমি এটা করলাম। তো আমরা এইটাকে দিব 9 নং, এটাকে দিব 10 নং, এটাকে দিব 11 নং। তাহলে আমরা বলতে পারি যে 9, তাহলে আমরা বলতে পারি যে 9, 10 এবং 11 নং সমীকরণগুলোই দৃঢ় বস্তু টর্ক মুক্ত গতির সমীকরণ। দৃঢ় বস্তুর টর্ক মুক্ত গতির সমীকরণ। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম, আমাদের অ্যান্সার এইটাই। ওকে, তো আমি আশা করি এইখানে কিন্তু দেখেন সমান চিহ্নটা এই পাশে আসছে, এইটা একটু খেয়াল রাখতে হবে, কারণ টর্ক মুক্ত গতির সমীকরণগুলোর চেহারা এরকম, এইটা যদি চেহারাটা এরকম না দেন স্যারা কিন্তু আপনার ধরে ফেলবে যে আপনি এটা টেকনিক্যালি শিখছেন। ওকে, তো তখন হয়তো স্যারা কিছু মার্ক কমায় দিতে পারে, এই জন্য এই তিনটা সমীকরণ যাতে এইরকম চেহারায় আসে, তো এটা খেয়াল রাখবেন। ওকে, তো আশা করি আপনারা এই অধ্যায়টি মোটামুটি ভালোভাবে, অনেক ভালোভাবে বুঝতে পারছেন এই দুইটা লেকচার। পরবর্তী লেকচারে ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।